প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং স্ক্রলে দেখা নাম্বারে আপনারা ফোন করে আপনার প্রশ্ন করতে পারেন এবং উত্তর জেনে নিতে পারেন। দর্শক, আজকে আমরা কথা বলবো চর্মরোগ, তার অ্যাস্থেটিক চিকিৎসা এবং বাংলাদেশের প্রেক্ষাপটটি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডক্টর শামীমা আক্তার। তিনি বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট। প্রফেসর ডক্টর শামীমা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ জি। আমরা প্রথমেই যে বিষয়ে জানতে চাই, আসলে স্কিন তো আমরা যেটা জানি যে বডির সবচেয়ে বড় অর্গান হলো স্কিন। তো এখানে তো নানাবিধ রোগ থাকে। এই সময়টাতে আসলে আপনাদের যে দৈনন্দিন প্র্যাকটিসে কী ধরনের রোগ আপনারা বেশি পেয়ে থাকেন? ধন্যবাদ। আসলে আমরা যেটা বলি লার্জেস্ট অর্গান অফ দ্য বডি স্কিন। এখন আমরা আর একটু যোগ করতে চাই, দিস ইজ দ্য অলসো গ্ল্যামারাস অর্গান অফ দ্য বডি। এখন চর্মরোগ প্রচুর আমাদের দেশে আছে। একসময় হয়তো চর্মরোগ ব্যাপারে অনেকেই সচেতন ছিল না, কিন্তু এখন চর্মরোগের সঙ্গে অ্যাস্থেটিক ডার্মাটোলজি ফিল্ডটা বা কসমেটিক ডার্মাটোলজি ফিল্ডটা অনেক ইনক্রিজিং হচ্ছে এবং সবার অ্যাটেনশন পাচ্ছে। কিন্তু আমাদের যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ অনেক বেশি আছে, তো ওদের মধ্যে প্রচুর চর্মরোগ আছে এবং আমরা প্রতিনিয়তই দেখছি যে মানুষ চর্মরোগের চিকিৎসার জন্য উৎসাহিত হয়ে আসছে। এবং এইসব ক্ষেত্রে আমাদের যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটু গরম আছে কিছু, তো শীতের সময় কিছু রোগ বাড়ে, কখনো গরমের মধ্যে, যেমন তার মধ্যে স্কেবিস, ফাঙ্গাল ইনফেকশন আমরা যেটা বাংলায় বলি দাউদ, তারপরে একজিমা, এগুলা বেশি আছে। একনি প্রচুর আছে। এখন কিছুটা চুলের ব্যাপারেও সবার সচেতনতা আছে, যার জন্য আমরা দেখি যে এলোপেশিয়ার জন্য রোগী আসে এবং কিছুটা সৌন্দর্য বর্ধন, একটু রিজুমিনাইজেশনের জন্য পেশেন্টরা আসে আর কি। তা এটা খুব ইম্পর্টেন্ট। আপনি প্রথমে যেটা বলছিলেন যে গ্ল্যামারাস অর্গান, মানে আসলে আমরা কিন্তু দিনে দিনে আমাদের দেশের মানুষ কিন্তু সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণটা বাড়ছে এবং তারা যদি মুখে কোনো দাগ থাকে বা দেখা যায় এমন কোনো জায়গায় যদি কোনো দাগ থাকে স্কিন ডিজিজের কারণে, সেটা দেখে তারা খুব চিন্তিত হয়ে পড়ে। আমরা এমনটি দেখি যারা ইয়াং এইজে আছে, যারা মাত্র 15, 16, 17, তাদের মুখে একটা অ্যাকনি, যেটা কমন, খুব কমন ছেলেদের এবং মেয়েদের, তারা কিন্তু খুব দুশ্চিন্তায় পড়ে যায়। আসলে এই অ্যাকনি কি আসলে স্বাভাবিকভাবেই হয়ে থাকে বা এটা কোনো চিকিৎসা নিতে হয় কিনা? ধন্যবাদ। একনি আসলে একটা আমরা বলি বয়সকালীন একটা রোগ, কিন্তু নাওয়াডেজ আমরা দেখছি যে অনেক সময় এটা এক্সটেন্ড করে। টিনেজের রোগ হলেও টিনেজের পরেও এটা এক্সটেন্ড করে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে মধ্যবয়স্ক মহিলাদেরও নিয়ে আসে। এবং বাচ্চারা তখন তো ছোটো বাচ্চা, তাদের মধ্যে বেশ একটা সাইকোলজিক্যাল আপসেট হয় এবং প্রচুর রোগীরা আমাদের কাছে আসে এবং তাদেরকে প্রথম আমরা সাইকোলজিক্যাল বুস্টআপটা করতে হয়। এবং এটার জন্য চিকিৎসার ব্যাপারে, যেমন ব্রণের চিকিৎসার জন্য যদি আমরা কথা বলি, তাইলে সবার আগে হলো যে ক্লিনলিনেস। আমরা অনেক সময় না বুঝে অনেক ধরনের প্রোডাক্ট অনলাইন থেকে দেখে, বাচ্চারা এটা আবার নতুন ট্রেন্ড যে ওরা নিজেরা কিছু কিনে ফেলে, ওটা থেকে তাদের আবার সাইড এফেক্ট হয়। কিন্তু যদি প্রপার অ্যাডভাইসটা তারা পায় যে ব্রণটা কিভাবে ভালো করা যাবে এবং কী ধরনের ঔষধ দিলে তাদের সুবিধা হবে, এবং এটা একটু মেনটেনেন্স লাগে, একটি 2 দিনে 1 দিনে চলে যায় না। তো এই মেনটেনেন্সটা তারা যদি করে, এবং আমরা যারা প্র্যাকটিস করি তাদের জন্য আমরা কিছু লাগানোর ওষুধ দিই, টপিক্যাল যেটা বলি, খাওয়ার ওষুধ। তো আমরা চেষ্টা করি খাওয়ার ওষুধটা বেশি দিন না দিতে, যেহেতু এটা একটু দীর্ঘমেয়াদী। কিন্তু প্রপার চিকিৎসা, প্রপার অ্যাডভাইস মতো চললে একনিটা তেমন কোনো সমস্যার রোগ না। কিন্তু এটা হচ্ছে কি, এই বয়সে আমরা জানি যে হরমোনাল যারা একটু বড় হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কমন হয়ে থাকে। তো এইটা সমস্যাটা যেটা ব্রণ হচ্ছে বা এটা চলে যাবে, কিন্তু সমস্যা যেটা দাঁড়ায় সেটা হলো যে ওই ভিতর থেকে ভাত বার করা একটা প্রবণতা, যে ভিতরে একটা ময়লা আছে খুঁচিয়ে খুঁচিয়ে বার করার, এবং দেখবেন সবার হাতটা গালেই লাগানো আছে যে খুঁচাচ্ছে, চিমটাচ্ছে। এই কারণে যে স্পটগুলো পড়ে যায়, অনেক সময় গর্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে একটা পরবর্তী জীবনে একটা সমস্যা। সমস্যা আমরা এই জন্য বলে রাখি, আমি যেমন আমার নিজের প্র্যাকটিসে আমি একটা শিট ওদেরকে দিয়ে দিই অ্যাডভাইসটা, যে ডোন্ট টাচ, গুতানো যাবে না, খুঁচানো যাবে না, চুলকানো যাবে না, তাইলে কিন্তু স্পটটা এরকম হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে এই কাজগুলো না করলেও হয়। ব্রণ আসলে অনেক ধরনের, কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক্যালি স্পটটা হয়ে যায়, এবং এটার জন্য আমরা কিছু মেডিকেল চিকিৎসা আছে
প্লাস অ্যাস্থেটিকের মধ্যে আমরা এগুলা থেকে অনেক সময় পিআরপি করি, প্লেটেলেট রিচ প্লাজমা যেটা আমরা দিই, ইনজেকশনগুলো দিই। তারপরে কিছু লেজার আছে কিছু দাগ কমানোর জন্য, ওগুলো দিলে এবং প্রপার অ্যাডভাইস অনুযায়ী ওটা যে মেনটেন করে, এটা একদিনে দুদিনে হয় না, তো কয়েকটা সেটিং লাগে, তারপর দেখা যায় অনেক অ্যাডভান্স হয়। মানে আমরা আসলে এক কথা বলতে পারি যে আসলে প্রপার হাইজিন, ক্লিনলিনেস, মুখটা পরিষ্কার রাখা এবং না খোটানো, তাহলে কিন্তু তার দাগটা থেকে দাগটা এত হবে না, এবং পরবর্তীতে হয়ে গেলে প্রপার চিকিৎসা লাগবে, এবং এটার একটু একটা শিডিউল অনুযায়ী কাজ করলে অনেক দাগই আর থাকে না। আচ্ছা, এছাড়া আমরা আরেকটা রোগ খুব বেশি পাই, যে আমরা যেটা বলি দাউদ বলি বা আপনাদের ভাষায় ফাঙ্গাল ইনফেকশন বলে থাকি। এইটা ইদানিংকালে আমরা দেখি যে এই রোগটা ভালো হতে চায় না। মানে আমরা যে গতানুগতিক আগে যদি আমরা চিন্তা করি, গ্রাইসোফালভিন নামক ওষুধ আগের দিনে সেবন করা হতো বা কিছু মলম পাওয়া যেত, তো এখন কিন্তু এটা আসলে সহজে যেতে চায় না। আবার আপনারা যে ওষুধ দেন ভালো হওয়ার পরে আবার হয়, এটা আসলে কি কারণ, বা এটা চিকিৎসা কোনো আধুনিক চিকিৎসা আছে কিনা? এখন আমাদের যখন ডার্মাটোলজিস্টদের যে কোনো সেমিনার, সিম্পোজিয়াম ন্যাশনালি ইন্টারন্যাশনালি যখনই হয়, আমরা একটা জিনিস নিয়েই এই সাবকন্টিনেন্ট খুব ব্যতিব্যস্ত হই, সেটা হলো ফাঙ্গাল ইনফেকশন। এটার প্রকোপটার জন্য অনেক কিছু রেসপন্সিবল। তার মধ্যে হলো বাজারে কিছু ঔষধ আছে, সেগুলো হলো স্টেরয়েড কন্টেনিং। তো স্টেরয়েড এটার একদম বাড়িয়ে দেয়, কিন্তু রোগীরা কিন্তু স্টেরয়েডে একটু হালকা সাদাটে ভাব হয়, আর প্রথম ইনফ্লামেশনটা কমায়। তো রোগী ভাবে যে এই ওষুধটাই বোধহয় মহৌষধ। এই ঔষধ এবং এটার সাথে মিক্সড কতগুলো অ্যান্টিফাঙ্গাল ঔষধ আছে, মলম, এইগুলা তারা লাগায়। প্লাস হলো অনেক সময় গ্রামে গঞ্জে স্বাভাবিকভাবে ওরা ডাক্তারের ভালো কাছে যাইতে পারে না, তখন কোয়াক বা পল্লী চিকিৎসক যারা নাকি জানেন না, ওনারা ওরাল স্টেরয়েডও দিয়ে দেন, ইভেন ইনজেকশন স্টেরয়েড দেন। সেই ইনজেকশনটা মান্থলি দেওয়ার কথা ওনারা 7 days ইন্টারভ্যালে দেন। তখন এই ইয়েটা আমরা ফাঙ্গাল ইনফেকশনটা কন্ট্রোল করতে পারি না। আরেকটা ব্যাপার, ইদানিং আমরা যেটা রিসার্চ করে সবার মধ্যে মনে হচ্ছে, এবং রোগীরাও এসে আমাদেরকে এই কথাই বলে, যে ভ্যাকসিন দেওয়ার পর থেকেই ফাঙ্গাল ইনফেকশনটা একটু যেন কমছে না, এবং রিপিটেড হয়, ভালো হয়ে আবার হয়ে যায়। তো এটা হয়তো আমরা এখনও তো রিসার্চ করার বেশি সম্ভব নাই, সুযোগ নাই, এটা একটা ফ্যাক্টর। আর হলো যে এটা খুব ছোঁয়াচে, যার জন্য একজনের হয়ে গেলে ফ্যামিলিতে চলে যায়, এবং আমরা বলি যে রোগটা ভালো হয়ে যাওয়ার পরেও 6 month তার ক্লথ ফোমাইট যে কাপড় চোপড়ের মধ্যে থেকে যায়, তখন আবার ইনফেকশন হয়, এবং ঔষধের চিকিৎসাটা একটু ব্যয়বহুল এবং 2-3 মাস লাগে। তো সবাই কী করে, একটু খেয়ে বন্ধ করে দেয়, তো আবার হয়ে যায়, আবার আরেকজন পার্সন থেকে আবার হয়ে যায়। এই একটা ভেসাস সাইকেলের মধ্যে ফ্যামিলিটা ঘুরতে থাকে, যার জন্য ভালো না। কিন্তু আমি মনে করি প্রপার অ্যাডভাইসটা যদি করি, যে কাপড়টা আমি খুলে একদম না ধুয়ে ব্যবহার করব না, একটা টাওয়েল ইউজ করে না ধুয়ে ব্যবহার করব না, এবং কাপড় চোপড়গুলো প্রপারলি একটা জায়গায় থাকবে, ধুয়ে আমি ইউজ করব। আর চুলকানোর সময় হাতটা ধুতে হবে, মলম লাগানোর সময় হাতটা ধুতে হবে, এবং ফুল ফ্যামিলি মেম্বার, এফেক্টেড ফ্যামিলি মেম্বাররা যদি একসাথে আমরা চিকিৎসা করি, এবং যে টাইমটা আমরা বলবো ফুল ট্রিটমেন্ট করলে, এটা 100% কিউরেবল। আমরা রোগীরা বলি যে এই রোগটা 100% কিউরেবল, শুধু আমাদের সাথে আমাদের কথা মতো চলতে হবে। কিন্তু এটা একটা আমাদের জন্য খুব প্রবলেম হচ্ছে। এটা আসলে আমরা যেটা মনে করছি, যে যেমন ধরেন আমাদের দেশে কিন্তু মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সংখ্যা কিন্তু বাড়ছে। আমাদের একটা ধারণা যে এই ফাঙ্গাল কি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে কিনা, আগের যে গতানুগতিক চিকিৎসাটা হচ্ছে না, এখন তো আপনারা নতুন আরো চিকিৎসা দিচ্ছেন। আপনি বললেন যে একটু দীর্ঘমেয়াদী চিকিৎসাগুলো এটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়, সেই চিকিৎসাটা আসলে কি? আসলে আমরা যেটা মনে করছি যে কিছুটা রেজিস্ট্যান্স হচ্ছে, কারণ আমি যদি ফুল ট্রিটমেন্ট না করি, আপনিও জানেন যে ফুল ট্রিটমেন্ট ফুল ডোজ যদি না খাই, নর্মাল যদি করি, তখন কিন্তু ড্রাগগুলো রেজিস্ট্যান্ট হওয়ার চান্স থাকে। এবং সঙ্গে যদি যেটা এটার জন্য মানে আমরা বলবো যে এটার জন্য, আমি রোগীদেরকে বলি এটা তো বিষ খাচ্ছেন বা বিষ লাগাচ্ছেন, ওই রকম স্টেরয়েড কন্টেনিং ড্রাগ লাগানো, খাওয়া, ইনজেকশন দেওয়া থাকলে ওটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং আমরা ইদানিং কিছু জায়গায় প্রবলেম হয়ে গেল, ফাঙ্গাল ইনফেকশনটা ওই ফাঙ্গাসের ইয়েটা কালচার সেন্সিটিভিটি সব জায়গায় করা যায় না। তো যে জায়গায় এই ফ্যাসিলিটিস আছে, সেখানে দেখা যাচ্ছে যে ওরা কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে ড্রাগের এগেনস্টে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি, উইদাউট রেজিস্ট্যান্সও শুধুমাত্র আমাদের অসচেতনতার জন্য
অসাবধানতার জন্য এবং প্রপার গাইডলাইনের অভাবের কারণে এটা দীর্ঘমেয়াদী হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে, কিন্তু ড্রাগও কিন্তু বেরোচ্ছে। যেটা রেজিস্ট্যান্স হচ্ছে সেটা বাদ দিয়ে আমরা যেটা রেজিস্ট্যান্ট না সেটা খাওয়ালে মানে সেনসিটিভ ড্রাগটা আপনারা প্রেসক্রাইব করে থাকেন, করতে পারি, সেটা কিন্তু আছে, বাজারে আছে। কিন্তু আপনি বলছেন যে আসলে আমরা যে অনিয়মিত ওষুধ খাই, আমাদের একটা প্রবণতা আছে যে একটু ভালো হয়ে গেছে বাস বন্ধ করে দিলাম, সেটা কিন্তু কিওর হলো না। তো একটা আপনারা যে একটা প্রেসক্রাইব করে থাকেন একটা দীর্ঘমেয়াদী 1 মাস 2 মাস, এই নিয়ম মতো খেলে এটা আসলে আমরা যদি আমরা বলি যে ভালো হয়ে যাওয়ার পরেও কিছুদিন মলম লাগাইতে হয়, ভালো হয়ে যাওয়ার পরেও তার সাব কিউটেনিয়াস এরিয়াতে থেকে যায়, তো তখন থেকে গেলে এই রোগটা একটু আরও 15 দিন 1 মাস খাওয়ার পরে এবং ফুল ফ্যামিলি যদি চিকিৎসা করে এটা কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যেমন ডায়াবেটিস পেশেন্ট বা যে কোনো কারণে একটু অবেস পেশেন্ট, এবং যদি ইমিউনো কম্প্রোমাইজড যাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা কম থাকে তাদের ক্ষেত্রে আবার দেখা যায় যে এটা কিন্তু বারবার হতে পারে, রেজিস্ট্যান্স ছাড়াও হতে পারে, কম। তার মানে এই ডিজিজটা একটা মাল্টিপল ফ্যাক্টরের উপর নির্ভর, কারোর জন্য ফিক্সড একটা কথা বলা যাবে না যে তার জন্য এইটা ফ্যাক্টর, আরেক রোগীর জন্য দেখা যাবে আরেকটা ফ্যাক্টর। কিন্তু এই ইমিউনো কম্প্রোমাইজ যদি না থাকে, স্টেরয়েড যদি না খায়, ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে এবং প্রপার হাইজিন যদি মেনটেন করে, ফুল ফ্যামিলি যদি একসাথে দীর্ঘমেয়াদী চিকিৎসা করবে অ্যাকর্ডিং টু ডার্মাটোলজিস্ট, তো অনেক সময় দেখা যায় যে ভালো হয়ে যায়। আবার নন ডার্মাটোলজিস্ট অনেক সময় দেখা যায় যে টপিক্যাল স্টেরয়েডটা দিয়ে দেন, এটা সবার আগে বন্ধ করতে হবে। এটা কিন্তু আমাদের দেশে আমরা মনে করি একটা বার্নিং ইস্যু যে স্টেরয়েড, আমরা কিন্তু একটা ওষুধ আছে বাজারে, ভিটামিথাসন জাতীয় একটা ওষুধ, এটা কিন্তু খুব প্রচলিত। এই ওষুধটা ব্যবহার করে নিয়ে এমন কোনো ঘর পাওয়া যাবে না, আমি কোম্পানির নাম নাই বললাম, কিন্তু এটা কিন্তু খুবই ফার্মেসি থেকে বা ওভার দ্য মানে কাউন্টার, মানে তারা এমনিতেই কিনে কিনে নিয়ে এটা ব্যবহার করছে, কিন্তু কি রোগে লাগাচ্ছে সেটা সে কিন্তু জানে। এবং শুধু ভিটামিথাসন না, তার চেয়েও যে হাইলি পটেন্ট টপিক্যাল স্টেরয়েড, আমি এই ফাঁকে একটা কথা বলতে পারি, ঔষধ কোম্পানিরা এই যে এগুলো করছেন হাইলি পটেন্ট টপিক্যাল স্টেরয়েড, যেটা প্রোপিওনেট, ক্লোবেটাসল প্রোপিওনেট, এইটার সাথেও কম্বিনেশন দিয়ে দিয়েছেন অ্যান্টিফাঙ্গাল। তো অনেক সময় যারা নন ডার্মাটোলজিস্ট তারা বুঝেন যে এখানে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে কিন্তু হাইলি পটেন্ট টপিক্যাল স্টেরয়েড আছে, এটা দিয়ে দিচ্ছেন। এটা যে বাজারে না আসাটাই ভালো ছিল। হ্যাঁ, এটা আসলে আপনাদের সুপারিশ, এটা আমার মনে কার্যকরী। আমার কাছে যেটা মনে হয় যে আসলে এই ওষুধটা শুরু করার আগে তার একটা পরীক্ষা, আপনারা কিন্তু বলেন স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস করতে হবে, মানে আপনারা দেখে তারপর আপনারা ওষুধটা শুরু করেন, তা নিশ্চিত হয়ে যায় এটা, কারণ এই ধরনের তো অন্যান্য রোগও থাকে। হ্যাঁ, এবং এটা কনফিউজিং হওয়ার মতো রোগও আছে, প্রচুর আছে। ডক্টর শামীমা, আরেকটি রোগ আমাদের দেশে খুব কমন থাকে, যেটা আমরা বলি খাজলি বা কোষ পাসরা আমরা বলে থাকি। দেখি এটা আসলে গ্রামের থেকে শুরু করে শহর পর্যন্ত সবারই, বিশেষ করে সারাক্ষণ চুলকাচ্ছে এবং চুলকানেও যেন শান্তি পাচ্ছে না। আসলে এই যে রোগটা, এটা আমরা আমাদের ভাষার মধ্যে মানে কোষ পাসরা বলি, আপনারা বলেন স্ক্যাবিস বলি। এটা আসলে কি কারণে হচ্ছে বা এটা আসলে কোনো প্রিভেন্ট করার কোনো উপায় আছে কিনা? স্ক্যাবিস একটা প্যারাসাইট, পরজীবী, সেটা হলো সার্কোপ্টিস স্ক্যাবি, আপনিও জানেন। এই স্ক্যাবিসটা হলো মানে ফাঙ্গাসের চেয়ে, একটু আগে যে কথাগুলো বলছিলাম, ফাঙ্গাসের চেয়েও এটা ছোঁয়াচে, এবং এই স্ক্যাবিসটা কয়েকটা ধরনের থাকে, বাচ্চাদের বেশি হয়, এবং যখন একজনের হবে ফুল ফ্যামিলির হয়ে যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওভারক্রাউডিং থাকে, হাইজিনটা মেনটেন হয় না, কাপড়ের মধ্যে থেকে যায়, সবার হয়ে যায়। এবং ইদানিং আমি গত কিছুদিন থেকে আমরা ডার্মাটোলজিস্টরা ডার্মাটোফাইটোসিস, যেটা ফাঙ্গাল ইনফেকশন ছাড়াও আমরা দেখছি যে স্ক্যাবিসটা প্রচুর বেড়ে গেছে গত কিছুদিন থেকে, এবং ফুল ফ্যামিলি এবং নর্মাল যে ডোজে আমরা স্ক্যাবিস চিকিৎসা করি সেটাতেও দেখা যাচ্ছে যে কন্ট্রোল হচ্ছে না, কিছুটা যেন এটাও একটু রেজিস্ট্যান্সের দিকে চলে যাচ্ছে। এটার ক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে যে ফুল ফ্যামিলি চিকিৎসা করতে হবে, এবং ইউজ করার পরে আমরা একটা যে ড্রাগটা দিই খাওয়ার জন্য, সেই ড্রাগটা খাওয়ার পরের দিন বা মলম লাগানোর পরের দিন ফুল ফ্যামিলির কাপড় চোপড়গুলো ধুতে হবে। এবং এটা দেখা যায় যে বাচ্চাদের একরকম চিকিৎসা, ধরেন আমার কাছে একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে বাচ্চা আসলো, আমরা বুঝলাম এটা স্ক্যাবিস, কিন্তু ওনার দায়িত্ব হলো ফুল ফ্যামিলি চিকিৎসা দেওয়া। আমার কাছে যখন অ্যাডাল্ট আসে আমি জিজ্ঞেস করি আপনাদের বাসায় কি কি বয়সের কি কি বাচ্চা আছে, কারণ এক একজনের বয়স অনুযায়ী এক এক রকম দিতে হবে, এবং ফুল চিকিৎসাটা আমরা যদি সময় দিয়ে করি এটা ফাঙ্গাসের চেয়ে বেটার, তাড়াতাড়ি ভালো হয়। আবার এটার আবার কমপ্লিকেশন আছে, এটা যেটা হচ্ছে যে স্ক্যাবিসটা আবার ইনফেক্টেড হয়ে যায়, যেটা ফুট বলি আমরা, যেটা মানে ইম্পেটাইগো বা বয়েল,
এটা আবার খুব ডেঞ্জারাস ফর চিলড্রেন। তাদের একসময় দেখা যায় যে রেনাল ফেলিওর হয়ে যায়, এজিএম কিডনিতে প্রবলেম হয়ে যায়। এবং কিডনির এই প্রবলেমগুলা গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা, এটার যদি আমরা রেট্রোস্পেক্টিভ স্টাডি করে দেখা যায় যে 60 to 70% কেসে তাদের ইনফেক্টেড স্কেবিস বা ইনফেকশন ছিল ছোটোবেলা। তো কাজে এটা কিন্তু খুব সিরিয়াসলি আমাদেরকে নেওয়া উচিত। এবং ফুল ফ্যামিলির প্রথম যদি ইনফেকশন থাকে আগে ইনফেকশন চিকিৎসা করতে হবে, তারপরে এটার স্কেবিসের চিকিৎসা করতে হবে। এবং ফুল ফ্যামিলি একই দিনে যাতে চিকিৎসা হয়। অনেক সময় দেখা যায় 15 দিন আগে একজন চিকিৎসা হলো, 1 মাস পরে একজন, তাইলে কিন্তু এটা ঘর থেকে যাবে। আচ্ছা, এটা কি একটা কারণ বলতে পারেন যে আমাদের দেশে আমরা দেখি অনেক সময় ফ্যামিলি মেম্বাররা এক টাওয়েলই ব্যবহার করে সবাই, বা মানে এক ধরনের কাপড় চোপড় এক ব্যবহার করে। তো এটা তো আপনি বলছেন খুব হাইলি ইনফেকশাস, মানে খুবই ছোঁয়াচে। তো সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো যে একসাথে সবার চিকিৎসা, এবং চিকিৎসা পরে তাদের যে কাপড় সেপারেট করা, এবং গরম পানি দিয়ে আপনি বলেন গরম পানি দিয়ে ধুয়ে ফেলা, যাতে করে এটা আবার রিকার্ড না। আমরা কিন্তু দেখি যে একবার হলে বারবার হচ্ছে। তো সেই জন্য আপনি বলছেন যে ফ্যামিলি মেম্বারদের একসাথে চিকিৎসা এবং কাপড় চোপড়গুলো প্রপারলি গরম পানি। সংক্রামক সব রোগ যেগুলো ফ্যামিলিতে হয় সবার চিকিৎসা একই দিনে, এবং পরের দিন সবার কাপড় ধোয়া। আমাদের যে ড্রাগটা আমরা দিই, এই ড্রাগটাও আইভারমেকটিন, সেটাও কিন্তু পরের দিন কাপড় ধুইতে হবে। সব, শুধু ড্রেস না। আমি অনেক সময় বলি যে টুপি থেকে শুরু করে যায় নামাজ, হ্যাঁ, এটা মনে রাখবেন যে এভরিথিং, মাথা থেকে পা পর্যন্ত আমরা ঘরে যা যা ইউজ করছি এই ইয়েটা চলে যাচ্ছে। কাজেই এই দিকে একটু নজর। কাজে এটাতে আমার মনে হয়, যেহেতু আপনি বলছেন যে শিশুদের ক্ষেত্রে কিডনিতে অনেক সময় কিডনি বিকল পর্যন্ত হয়ে যায়, গ্লোমেরুলোনেফ্রাইটিস পর্যন্ত হয়ে যায়, তাহলে এটা আমাদের প্রপারলি ট্রিটমেন্ট করা উচিত এবং ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেওয়া উচিত। প্রফেসর ডক্টর শামীমা, আরেকটি রোগ আছে যেটা আসলে চিকিৎসা আমরা খুঁজে পাচ্ছি না, মেস্তা। মানে এটা, এই রোগটা বিশেষ করে যদি মেয়েদের হয়ে থাকে, সাধারণত গালে হয়ে থাকে, তারা খুব একটা এম্বারাসিং সিচুয়েশন থাকে, এবং তারা খুব সবসময় একটা শঙ্কার মধ্যে থাকে, মানে এটা কেন যাচ্ছে না। এই মেস্তা আসলে কি কারণে হয়, এবং এটা কোনো আধুনিক যে কোনো চিকিৎসা পদ্ধতি আপনাদের আছে কিনা? হ্যাঁ, মেস্তা আসলে বয়স্ক, আমরা মেজরিটি মহিলাদেরই দেখি, এবং তাদের হিস্ট্রি নিলে দেখা যাবে জাস্ট প্রেগনেন্সির পর থেকে হয়। তো প্রেগনেন্সির যে হরমোনাল হয়, একটা ডিরেঞ্জমেন্ট হয়, পরিবর্তন হয়, সেটা এটার জন্য একটা দায়ী। আবার যদি হরমোন খায় কারো, যারা কন্ট্রাসেপটিভ হিসাবে, এটাও একটা প্রবলেম। তো এই দিক যদি আমরা কাভার দিই, আর আছে জেনেটিক, তাহলে হরমোনাল একটা পাইলাম, আর একটা হলো যে জেনেটিক। এবং আমরা অনেক সময় উল্টো পাল্টা কিছু মলম টলম ইউজ করি যে কোনো স্কিন ডিজিজে, সেটা থেকেও আবার স্পটটা হয়ে যায়, মেলাসমা। তো এই মেস্তার চিকিৎসা আসলে একটু প্রবলেমেটিক, এবং মেস্তার জন্য আমাদের হলি যে যদি তার প্রিডিসপোজিং কারণ থাকে যে হরমোন, এটা বন্ধ করতে হবে। এবং কতগুলো লিভারে। ডাক্তার শামীমা, একজন দর্শক আমাদের ফোন করেছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। ডক্টর জিয়াউল করিম জিয়া, আপনার এই অনুষ্ঠানটা আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে দেখি, কারণ আমরা এই প্রোগ্রাম থেকে আমরা আসলে স্বাস্থ্যগত অনেক কিছু আমরা জানতে পারি, এবং আমরা মানে আমাদের ইয়েটা হচ্ছে যে এই প্রোগ্রাম থেকে জনসাধারণ অনেক উপকৃত হয়। সেজন্য আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। ধন্যবাদ। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, ডাক্তার শামীমা যেটা বলেছেন যে ওনারা সৌন্দর্য বর্ধন নিয়েও কাজ করেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষের বয়সের সাথে সাথে, বিশেষ করে মানুষ যখন 50-70 হয়ে যায় বা তার থেকে বেশি বয়স হয়, তাদের স্কিনে বিশেষ করে লক্ষণীয় যেটা হচ্ছে চোখে বা মানে ফেসে কিছু রিঙ্কল দেখা দেয় বয়সের সাথে সাথে, যেটা আমরা সাধারণ বাংলা বলে ভাঁজ। হ্যাঁ, তো এটার জন্য আপনাদের কি চিকিৎসা ব্যবস্থা আছে মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য? দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকুন, নিশ্চয়ই প্রফেসর ডক্টর শামীমা আপনার উত্তর দেবেন। আমার দর্শক যে প্রশ্নটি করেছে, বিশেষ করে রিঙ্কেলের কথা বলেছে, বয়সের সাথে সাথে দাগ পড়ে যায়, ঘুচি হয়ে যায়। তো এই বয়স যাদের বেড়ে গেছে তাদের জন্য কোনো অত্যাধুনিক কোনো চিকিৎসা পদ্ধতি আছে? ধন্যবাদ দর্শক, সৌন্দর্য বর্ধনের জন্য। হ্যাঁ, প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। আমরা এখন যেরকম ডার্মাটোলজিতে অ্যাডভান্স হচ্ছে, আমাদের এখন একটা ট্রেন্ড হচ্ছে যে আমাদের এস্থেটিক চিকিৎসা। এবং এই যে এস্থেটিক মিনস মানুষের সৌন্দর্যটাকে যতটুকু পারা যায়
বাড়িয়ে তোলা এবং খারাপের দিকে না যাওয়া। তার মধ্যে একটা হলো বলিরেখা বলি আমরা, বা ক্রিঙ্কলস বা ভাঁজ যাই বলি। এটার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। আসলে প্রতিটা ডিজিজ বা কন্ডিশন আসলে ইন্ডিভিজুয়াল, সেই পেশেন্টের অন্য কি আছে তার ফেসের সাথে মিলিয়ে আমরা চিকিৎসা দিই। কাজে গদবাধা কথা বলা যাবে না, তবে মানে অনেকগুলা মডালিটি আছে ট্রিটমেন্টে। তার মধ্যে বটক্স দিই আমরা, তারপরে কতগুলা লেজার ট্রিটমেন্ট আছে সেগুলা দেওয়া হয়। রিজোমিনাইজেশনের মানে সৌন্দর্যটা আর একটু বাড়িয়ে রাখা, যৌবন ধরে রাখা, যতটুকু সৌন্দর্য বাড়ানো যায় এগুলো আমরা করি। তার মধ্যে একটা বটক্স হলো খুব কমন এবং পপুলার ট্রিটমেন্ট। এটা ইন্ট্রাডার্মালি ইনজেকশন দেওয়া হয় এবং অনেক সময় আমরা বলি বটক্স তো একটা টক্সিন, একটা জীবাণুর, এটার আবার এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করে ফেলে বডিতে, যার জন্য এটা কিন্তু দীর্ঘমেয়াদী কাজ করে না। 3-6 মান্থ পরে আরেকটা ইনজেকশন দেওয়া লাগে। আর ফিলার আছে কতগুলা, ফিলার দেওয়া যায় কোলাজেন সিনথেসিস করানোর জন্য, এবং লেজারের মাধ্যমে ওই বলিরেখাটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। এটা আসলে এই যে লেজারের মাধ্যমে যে বলিরেখা তুলে দেওয়া, এটা কি লং লাস্টিং করে না আবার করতে হয়? না, লেজারটা একটু দীর্ঘমেয়াদী, হ্যাঁ ভালো। আর বটক্সটা হলো ইজিয়ার, খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট পাওয়া যায়, কিন্তু আবার 6 মান্থ পর পর দেওয়া লাগে। কাজে এটা খুব একটা ঝামেলাও না, 6 মান্থ পর পর ইনজেকশন দেওয়াটা এমন কিছু না। বটক্স আমরা আরো অনেক কাজে কারগরি, তার মধ্যে হলো এই যে বলিরেখাগুলোর জন্য ফিলার, ফিল করে এটা যেটা ডিপ্রেসড হলো ওই জায়গাটা ফিল করে তুলে দেওয়া ফিলার দিয়ে আর কি। প্রফেসর শামীমা, আমরা যে প্রসঙ্গে ছিলাম মেস্তার রোগ নিয়ে আমরা কথা বলছিলাম, যে সেখানে আপনার চিকিৎসা পদ্ধতিগুলো আপনি বলছিলেন। আচ্ছা, মেস্তার জন্য প্রথম কথা হলো যে আমাদের সানস্ক্রিন বা সানব্লক আমরা যেটা বলি, আমাদের বয়স যে বাড়ে সেটা কিন্তু আমরা বলি ফটো এইজিং। ফটো এইজিং মানে এইজিংটা হবে লাইট ইনডিউসড, সেটা সানলাইটে হোক, আমরা এই ধরনের লাইটের মধ্যে যদি থাকি, নিজেরা যদি বেশি ইয়েতে থাকি, নেটে থাকি, সব কিছু কিন্তু এফেক্ট করে। তো আমাদের ফার্স্ট চিন্তা থাকবে যে ক্লিনলিনেস তো মানে ম্যান্ডেটরি। একজন দর্শক আমাদের সাথে আছেন। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। আমি ঢাকা উত্তরা থেকে রুমানা আজাদ বলছিলাম। আমি শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথাটি বলুন। আচ্ছা, চুলের খুশকি নিয়ে একটু প্রশ্ন করতে চাই। চুলে যে আমাদের খুশকি হয়, ওইটার না হওয়ার জন্য কোনো প্রিকশন কি আছে কিনা, এবং হলে প্রতিকারের কি উপায়? টুকটাক তো আমরা জানি যে হয়তো একটু তেল দিতে হবে বা, কিন্তু আমাদের ডাক্তার শামীমা কি বলেন সেটা একটু জানতে চাই। ধন্যবাদ রুমানা, আপনি আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই প্রফেসর শামীমা আপনার উত্তর দেবে। উনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে চুলে খুশকি, তো এটা আসলে কিভাবে আমরা এই খুশকি দূর করতে পারি? আমাদের সময় খুব কম, আমরা সংক্ষিপ্ত আকারে জানতে চাই। প্রথম কথা হলো যে আমাদের রেগুলার বেসিসে শ্যাম্পু করতে হবে। আমাদের সেই শ্যাম্পুটা যাতে সেই পার্সনের স্কিনের সাথে অ্যাডজাস্টেবল হয়, এবং সেই শ্যাম্পুটা আমরা বলি মেডিকেটেড শ্যাম্পু দেওয়া যেতে পারে, নর্মাল যে শ্যাম্পু দিতে পারি আমরা। মেডিকেটের মধ্যে অনেকগুলো কম্বিনেশন আছে, কখনো শুধু কিটোকোনাজল, কখনো কম্বিনেশন শ্যাম্পু, এবং প্রপার অ্যাংজাইটি সেবরিক ডার্মাটাইটিসের জন্য একটা ফ্যাক্টর, স্ট্রেস একটা ফ্যাক্টর, এবং পলিউশন একটা ফ্যাক্টর। আমরা যেভাবে আজকাল চলাফেরা করি, বাইরে যথেষ্ট পলিউশন থাকে, এগুলা থেকে ক্লিন রাখতে হবে। এবং শ্যাম্পু ইউজের পরে আমরা কিছু লোশনও দিই, স্প্রে টাইপের, এগুলা দিই। কখনো আবার এখানে ফাঙ্গাসও কাজ করে। এখানে ফ্যাক্টরটা এরকম, একটা জেনেটিক ফ্যাক্টর, একটা হরমোনাল ফ্যাক্টর, একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, স্ট্রেস ফ্যাক্টর, কিছু ড্রাগ ইনডিউস ফ্যাক্টর, এবং পরে হলো ফাঙ্গাস। অ্যান্টিফাঙ্গাল কিছু শ্যাম্পু পাওয়া যায়, অরাল দেওয়া যায়, এবং এগুলো যদি মেনটেন করা যায় তাহলে ভালো কাজ করে। অনেক সময় এগুলো ওই লোশনগুলো, স্প্রেগুলো দিলে অনেক ভালো কাজ করে। আর উনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে তেল দিলে, আরেকটা হলো যে আমরা কিন্তু যতই আধুনিক হই না কেন, আমাদের সনাতন কিছু পদ্ধতি আছে যেটা হেলদি। হ্যাঁ, এইটা প্র্যাকটিস, যেমন আমরা কন্ডিশনার ইউজ করি, এগুলো বেশিরভাগ হলো কেমিক্যাল, কিন্তু তেল একটা হলো ন্যাচারাল কন্ডিশনার। এবং এটা তেলটা আগেকার দিনে আমরা দেখতাম প্রচুর তেল দিতেন, কিন্তু চুল কিন্তু অনেক বেশি ছিল। আমরা তেল থেকে সরে আসছি, খুব ফ্যাশনেবল হচ্ছি, কিন্তু চুল কিন্তু পড়ে যাচ্ছে। তো এটার জন্য তেল একটা খুব ভালো চিকিৎসা। সেটা হলো আমরা বলি যে কেউ যদি তেল রাখতেও না চায়, অনেক সময় চেটচেটে হয়ে যায়, সেই ক্ষেত্রে তেলটা দিয়ে ওভারনাইট রেখে, আমরা যে পার্লারে যাই অয়েল ম্যাসেজ করাই, তো অয়েল ম্যাসেজ করানো হলো, চুলটা নারিশমেন্ট হলো, আর ম্যাসেজের কারণে ব্লাড সার্কুলেশন বাড়লো। তো ব্লাড সার্কুলেশন বাড়লে ভ্যাসোডাইলেটেশন হলে হেয়ারগুলো তার নিউট্রিশন পেল,
তো ওইখান থেকে তার নিউট্রিশন পেলে তো তার যে প্রবলেমগুলো সেটা চলে গেল, চুলটা ভালো হলো। কাজে তেল কিন্তু উচিত দেওয়া। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার শামীমা আক্তার। আপনার কাছে আমরা অনেক গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন পেলাম, যেটা আমাদের চর্ম আমরা যদি যত্ন নিতে চাই বা চর্ম রোগ প্রতিরোধ করতে চাই অনেক কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই আমরা আজকে চর্মরোগ নিয়ে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো আপনাদের অনেক কাজে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।